নমস্কার, বাঙালি শেয়ার বাজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সম্পূর্ণ শেয়ার মার্কেট রিলেটেড এবং বিভিন্ন শেয়ার রিলেটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস, মার্কেট অ্যানালিসিস দিয়ে থাকি। সবার প্রথমে আজকে আপনাদের একটি ইনফরমেশন দেব, তারপরে আমি ধীরে ধীরে মার্কেট অ্যানালিসিসের পার্টে ঢুকবো। আপনারা জানেন যে অতীতে আমরা যে ভিডিওগুলি করেছি মার্কেট অ্যানালিসিস নিয়ে, তো সেই ভিডিওগুলি এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি সেটি আগে ট্রেডিং হাব ফান্ডামেন্টাল অ্যানালিসিস হিসেবেই মূলত ছিল। আজ থেকে আমরা এই ইউটিউব চ্যানেলের নাম বাঙালি শেয়ার বাজার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলেই আমরা শুরু করছি। যাই হোক, এই ইনফরমেশান দিয়ে আজকে আমি ধীরে ধীরে মূল আলোচনায় ঢুকি। আপনারা এই যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই যে স্লাইডটি দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার লেখা আছে বেয়ার মার্কেট এন্ড দিয়ে একটা কোশ্চেন মার্ক। আমরা সকলেই জানি যে দীর্ঘদিন ধরে বাজারে একটা বেয়ারিশ ফেজ চলছে, কিন্তু এই বেয়ারিশ ফেজের সমাপ্তি কবে ঘটবে, আদৌ কি বেয়ার মার্কেট এবার শেষ হতে চলেছে, সেই নিয়েই আজকে মূলত আলোচনা। চলুন ধীরে ধীরে আমরা চার্টের মধ্যে যাই। এটা হচ্ছে নিফটি 50-র একটা চার্ট, যেটা ওয়ান ডে টাইম ফ্রেম সেট করে একটা দীর্ঘ 1 বছর এবং আগামী 2-3 মাসের মার্কেটে কি হতে পারে তারই একটা পূর্বাভাস আমরা দেওয়ার চেষ্টা করব কমপ্লিটলি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিত্তিতে। দেখুন, এখানে যে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 2024। আমি সকলকে বলতে চাই যে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পার্টে সর্বপ্রথমে আমি যাই কিছু টপিক নিয়ে আলোচনা করি না কেন, নিফটিকে নিয়ে সবার প্রথমে অ্যানালিসিস করার চেষ্টা করি এবং নিফটি চার্টকে ওপেন করে নিফটির কি মুভমেন্ট, আগামী দিনে আরও কি গতিবিধি হতে চলেছে, এইসব নিয়ে আমি অ্যানালিসিস করার চেষ্টা করি। এখানেও আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 27শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ গত বুল মার্কেটের শেষ দিন যেটা ছিল, যেখানে আমাদের নিফটি 26,277-এর আশেপাশে পৌঁছেছিল, সেইখান থেকে যখন বাজার পড়া শুরু করেছে, এটাকে মার্কিং করার মূলত কারণ হলো এটাকে আমরা বুল মার্কেট এখানে শেষ করেছি গত বছর। তারপরে যখন মার্কেট ধীরে ধীরে পড়া শুরু করেছে, সবার প্রথমে বাজারে এসেছে একটা ভার্টিক্যাল ক্র্যাশ, যেটাকে মূলত বেয়ার মার্কেটের সর্বপ্রথম ধাপ হিসেবে চিহ্নিত করা হয়। এই ভার্টিক্যাল ক্র্যাশ কবে থেকে শুরু হয়েছে? 27শে সেপ্টেম্বর 2025, যখন গতবারের বুল মার্কেটে নিফটি অল টাইম হাই করেছিল, তারপর থেকে লাগাতার নিফটিতে একটা ক্র্যাশ এসেছে। মনে রাখতে হবে, বেয়ার মার্কেট যখন শুরু হয়, বাজারে 360 ডিগ্রি একটা চেঞ্জেস আসে, যেটাকে আমরা 360 ডিগ্রি কমপ্লিট চেঞ্জেস বলে থাকি। এখানে কি হয়, এখানে মার্কেট 3-4টে পার্টে বিভক্ত হয়। বেয়ার মার্কেট যখন শুরু হয়, সবার প্রথমে হচ্ছে প্রাইস কারেকশন, যেটা প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে হয়, যেটা আমি আপনাদের অলরেডি এখানে মার্কিং করে দেখাচ্ছি। ঠিক 26,277 লেভেল থেকে যখন মার্কেটের প্রাইস কারেকশন শুরু হয়েছিল, অলমোস্ট ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এবং মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এটা চলছিল। তারপরে 22,000-এর প্লাস মাইনাসে একটা বটম তৈরি করেছে। এটা গেল হচ্ছে বেয়ার মার্কেটের সর্বপ্রথম ধাপ, যেটাকে প্রাইস কারেকশন বলা হয়। প্রাইস কারেকশন ফেজে কি হয়? প্রাইস কারেকশন ফেজে মার্কেটে খুব অ্যাগ্রেসিভ সেলিং চলে। আপনি যদি সেই সময়টাকে ফলো করেন, আপনারা দেখতে পারবেন এফআইআই এক এক দিনে 5,000, 7,000, 8,000, 10,000, ইভেন 14-15,000 কোটি টাকাও নেট সেল একটা সিঙ্গেল দিনে ছিল। তারপরে কি শুরু হয়? তারপরে শুরু হয় টাইম কারেকশন ফেজ। টাইম কারেকশন ফেজ বটম তৈরি করে, বটম তৈরি করার পরে শুরু হয় হচ্ছে টাইম কারেকশন ফেজ। টাইম কারেকশন ফেজ ধীরে ধীরে ওপরে মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছিল। মার্চের প্রথম সপ্তাহ থেকে যখন টাইম কারেকশন ফেজ শুরু হয়, এই সময় কি হয়, মার্কেট রিকভারি করে। যতটা শার্প ফল করেছিল ততটা শার্প রিকভারি করে না, এটাকে মাথায় রাখতে হবে। ধীরে ধীরে মার্কেট রিকভারি করে,
এই সময়তে কি হয়, যখন এফআইআই একটা খুব অ্যাগ্রেসিভ সেলিংয়ে ছিল, তখন বাজার পড়ে যাওয়াতে খুব একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে বিভিন্ন স্টক চলে এসেছিল। তখন কি করেছে, বিদেশি ইনভেস্টররা পুনরায় সেই বাজারে আবার ঢোকার চেষ্টা করেছে এবং টাইম কারেকশন ফেজ দীর্ঘ 3-4 মাস চলতে পারে। এগুলোই হচ্ছে বেয়ার মার্কেটের নিয়ম এবং সাইকেল ফেজ, সাইক্লিং যাকে বলা হয়। তারপরে টাইম কারেকশন ফেজের মধ্যে দিয়ে আসে একটা কনসলিডেশন ফেজ। এই কনসলিডেশন ফেজ শেষ হলে তারপরে বাজার ট্রাই করে ওপরে যাওয়ার, কিন্তু কখনোই একবারে বা ওয়ান শট ওপরে যেতে পারে না, বারবার এটিএইচকে টাচ করে, যেটাকে আমি বলে থাকি বারবার যে অল টাইম হাইকে টাচ করবে, কিন্তু বাজার কখনোই ওপরে যেতে পারবে না। এর পিছনে অনেক কারণ থাকে, আমি একটু শর্টে বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন 26,200-র আশেপাশে বাজার বারবার চেষ্টা করেছে, এখানে একবার যাওয়ার চেষ্টা করেছে, এখানে একবার যাওয়ার চেষ্টা করেছে, ব্রেক করলেও উপরে না টিকে থাকতে পারা। এই যে জিনিসগুলো, এগুলো সাধারণত হয়ে থাকে। অল টাইম হাইকে বাজার বারবার যাওয়ার চেষ্টা করে এবং বাজার কখনোই ওপরে একভাবে যেতে পারে না। এটাই হচ্ছে বেয়ার মার্কেটের নিয়ম। এবং যখন বেয়ার মার্কেট শুরু হয়, আপনারা মনে রাখবেন, বেয়ার মার্কেট শুরু হলে সেটা দীর্ঘ 1 বছর মিনিমাম চলবেই। ম্যাক্সিমাম কতদিন চলবে এটা কেউ বলতে পারে না। আমি আমার অতীতের এক্সপিরিয়েন্স থেকে, দীর্ঘদিন মার্কেটে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদের আমি শেয়ার করছি, বেয়ার মার্কেট শুরু হলে এটা ধরে নিতে হবে মিনিমাম 1 ইয়ার সেখানে থাকবেই বেয়ার ফেজ। তারপরে ধীরে ধীরে হয়তো বাজার একটা জায়গা নিতে পারে, কিন্তু সেগুলো অনেক ফ্যাক্টরের উপর কাজ করে। সুতরাং গত 1 বছরের অধিক সময়, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরই ধরুন, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আমরা এখনো পর্যন্ত কিন্তু বেয়ার মার্কেটের মধ্যে রয়েছি। তাহলে আপনাদের দ্বিতীয় আমি চার্টে নিয়ে চলি। এটা হচ্ছে মিড ক্যাপ নিফটির একটা চার্ট, 1 ডে টাইম ফ্রেম। মিড ক্যাপ নিফটিতেও যদি আপনারা দেখেন, এখান থেকে যখন বাজার পড়া শুরু হয়েছিল, বাজার ধীরে ধীরে পড়েছে, পুনরায় আবার একটু ওঠার চেষ্টা করেছে। এই যে বাজারের ছোট ছোট পুলব্যাক, অনেকে ভেবেছিল যে মিড ক্যাপ নিফটি এখান থেকে হয়তো আবার একটা স্পাইক নেবে, কিন্তু কি হয়েছে, সেখান থেকে আরও বড় পরিমাণে পড়েছে। তারপরে এখানে আবার কিছুটা ওঠার চেষ্টা করেছে, আরও বেশি পরিমাণে ফেলেছে, আলটিমেট বাজারে একটা বটম তৈরি করেছে। তো আপনাদের একটা জিনিস বুঝতে হবে, বাজার যখন পড়বে সর্বপ্রথমে শার্প ফল হবে হচ্ছে লার্জ ক্যাপ সেক্টর। এবং ভুল বললাম, একটু ক্ষমা করবেন, বাজার যখন পড়বে সর্বপ্রথম যেটা ভার্টিক্যাল ফল হবে এবং হেভি সেলিং হবে সেটা হচ্ছে লার্জ ক্যাপ সেক্টরে। এবং বাজার যখন পড়বে সর্বপ্রথম স্টকের খুব বেশি অ্যাগ্রেসিভ কারেকশন আসবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরে। সুতরাং এই জায়গাতে আপনারা দেখবেন মার্চ থেকে মোটামুটি ফেব্রুয়ারি টু মার্চ এই টাইমের মধ্যে যে সমস্ত স্মল ক্যাপ এবং মিড ক্যাপের শেয়ার রয়েছে, যেগুলো কি পরিমাণ পড়েছে, অনেকে প্যানিক ক্রিয়েট করে মার্কেট থেকে বেরিয়ে গেছে। তারপরে কি করেছে, টাইম কারেকশন ফেসে মিড ক্যাপ নিফটিও ধীরে ধীরে ওঠার চেষ্টা করেছে, প্রচুর স্টক উঠেছে, খুব ভালো রিটার্ন দিয়েছে, আমরা সুইংয়ে বেশ কিছু ভালো ভালো স্টকে প্রফিট বের করেছি। কিন্তু অল টাইম হাইকে টাচ করেছে, তারপরেও কি বাজার উপরে যেতে পেরেছে? কখনোই পারেনি, পুনরায় আবার ক্র্যাশ এসেছে। বাজার আবার ওপরে যাওয়ার চেষ্টা করেছে, পুনরায় আবার ক্র্যাশ করেছে। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, এই জায়গাতে মার্কেট হয়তো ওপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মার্কেট ওপরে গেলেও কি সিঙ্গেল ওয়ে ডাইরেকশন কি নিতে পারছে মার্কেট? কখনোই কিন্তু সেটা সম্ভব হয়নি। তার কারণ হলো একটা কনসলিডেশন ফেজের মতো কন্ডিশনে চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি মিড ক্যাপ সেক্টরে। দেখুন এর পিছনে কিছু কারণ আছে। কেন আপনাদের বলি যে বাজারে এত পরিমাণ ডিআইআইদের হাতে পয়সা থাকলেও কেন বাজার নিজেকে ওপরে নিয়ে যেতে পারছে না? আপনারা একটা জিনিস ফলো করবেন, বাজারকে যদি ওপরে যেতে হয় তাহলে মনে রাখবেন সব সময়ের জন্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের একটা সাপোর্ট প্রয়োজন।
বিনা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সাপোর্ট ছাড়া বাজার কখনোই একক শক্তিতে ওপরে যেতে পারবে না। যতই ডিআইআইদের হাতে পয়সা থাকুক, যতই ট্রেড ডিল হয়ে যাক, ভারতকে যতই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দিক, কখনোই কিন্তু এগুলো সম্ভব হবে না। এগুলোর দ্বারা কখনোই মার্কেটে বুল রান আসবে না। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন জুলাই এগুলো হচ্ছে এসআইপি ফ্লো কত ছিল, 28,000 কোটি। আগস্ট সেটা প্রায় 28,000 কোটি। সেপ্টেম্বর প্রায় 29,000 কোটি। অক্টোবর 29,500। ডিসেম্বরে আমরা কত দেখেছি, এসআইপি ফ্লো সর্বকালীন রেকর্ড করেছে 31,000 কোটি টাকা। মনে রাখতে হবে আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশনস মানে ডিআইআই আমরা যাদেরকে বলছি, এই ডিআইআইদের হাতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এবং ভারতীয় বাজারকে খুব অ্যাগ্রেসিভলি উপরে উঠতে দেওয়ার মূল বাধা হওয়ার যদি কোনো কারণ থাকে তাহলে এই ডিআইআই এর ফান্ড ইনফ্লো। কারণ বাজারকে মনে রাখতে হবে যখনই একটা ভালো ভ্যালুয়েশন হবে মার্কেটে তখনই বিদেশি বিনিয়োগকারীরা ঢুকবে এবং বিদেশি বিনিয়োগকারীদের সাপোর্ট ছাড়া কখনোই বাজার ওপরে যেতে পারবে না। অতীতেও আপনারা দেখেছেন, একাধিকবার আমি পূর্বের ভিডিওতে বলেছি, আপনারা প্রমাণ পেয়েছেন। এত পরিমাণ ডিআইআই কন্টিনিউ বাই করছে, কিন্তু তারপরেও কি আপনারা লজিক্যালি বিষয়টা ভাবুন, তারপরেও কি আমরা বাজারকে ওপরে নিয়ে যেতে পারছি? যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ বাজার সবসময় অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন চায়। ওভার ভ্যালুয়েশনে কখনোই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে বিদেশিরা ঢুকতে চাইবে না। এগুলো হচ্ছে ফ্যাক্ট। এবং আপনাদের একটা জিনিস খুব ভালো করে আমি বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি এই চার্টটা দেখেন, এটা একটা মিড ক্যাপ নিফটির একটা টাইম ফ্রেম আমি রেখেছি। দেখুন, আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে বাজার যখন বুল মার্কেটের দিকে যাবে তখন কিছু কিছু জিনিস টেকনিক্যাল চার্টে আপনি দেখতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে 2021 সাল যখন, এখানে যদিও নেই, 21 সাল যখন ধীরে ধীরে এইভাবে করে পড়তে শুরু করেছিল, 2021 শেষের দিকের কথা বলছি। সুতরাং এই যে 21-22 যে সেশনটা আমরা কি দেখেছি, এইখানে মার্কেট বারবার অল টাইম হাইকে টাচ করার চেষ্টা করেছে, বারবার অল টাইম হাইকে টাচ করার চেষ্টা করেছে, কিন্তু কি পেরেছে? পারেনি। শেষ মুহূর্তে কি হয়েছিল, 2023-এর 22-এর শেষ, 23-এর এরকম জায়গা থেকে মার্কেটে একটা ভালো রকম ক্র্যাশ এসেছে। এটা যে শুধু কোনো নিউজের জন্য, এটা কিন্তু এমনটা নয়। আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে, এটা যে শুধুমাত্র কোনো নিউজের জন্য বিষয়টা এমন নয়। কিন্তু হ্যাঁ, সেখানে নেগেটিভ নিউজ মার্কেটকে সাপোর্ট দেয়। এইখানে কি নেগেটিভ নিউজ এসেছিল? এইখানে নেগেটিভ নিউজ যেটা এসেছিল সেটা হচ্ছে 2023-এর কথা বলছি, আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের যে রিপোর্ট বেরিয়েছিল সেই নিউজটা এসেছিল। শুধু যে তার জন্য ভারতীয় বাজার পড়ে গেছে এমনটা নয়। মনে রাখবেন মার্কেট তার নিজস্ব সাইকেলে চলে, আর বাকি যেগুলো ইভেন্ট বা নিউজ থাকে সেগুলো সম্পূর্ণ টেম্পোরারি। মার্কেটকে এখানে কারেকশন করতেই হতো এবং এটাই হচ্ছে নিয়ম। বুল মার্কেটের, বেয়ার মার্কেটের শেষ ধাপে একটা মিনিমাম ক্র্যাশ আসবেই, এটাই আপনাদেরকে ধরে রাখতে হবে। এই জায়গাতে হিন্ডেনবার্গের রিপোর্ট যেটা ছিল সেটা নিশ্চিতভাবে নেগেটিভ রিপোর্ট ছিল এবং যেটা মার্কেটকে সাপোর্ট দিয়েছে। মার্কেটে একটা কারেকশন এসেছে, তারপরে আমরা দেখতে পেয়েছি একটা লাগাতার বুল র্যালি, লাগাতার একটা বুল র্যালি, ঠিক আছে, যেটা আমাদের সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই রকম জায়গাতে পৌঁছেছে। ঠিক আছে, আপনাদেরকে একটা বিষয় আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করব, আপনারা এটাকে খুব ভালোভাবে বুঝবেন। দেখুন, আমি 2021-22-কে বললাম এবং 2023-কে বলার চেষ্টা করেছি। যদি আপনারা দেখেন, আমার যদি খুব ভুল না হয়, আমি আজকে বলে যাচ্ছি, আগামী 2-3 মাস কি 4 মাসের মধ্যে মিলিয়ে নেবেন। প্রয়োজনে আমার যে এডুকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমি সেখানে ট্যাগ করার চেষ্টা করব
এই ভিডিওটাকে আবার 2022 সালে যেরকম প্যাটার্ন ছিল বেয়ার মার্কেটে, যে মার্কেট বারবার অল টাইম হাইকে টাচ করার চেষ্টা করেছে কিন্তু ব্রেকআউট দিয়ে সিঙ্গেল ওয়েতে যেতে ব্যর্থ হয়েছে এবং ফাইনালি লাস্টে একটা কারেকশন এসেছে। আপনারা এই প্যাটার্নটাকেই আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন। মার্কেট বারবার কিন্তু এখানে ওপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্রেকআউট দিলেও এখানে তারা এক জায়গাতে কনসলিডেশন রয়েছে, সিঙ্গেল ডাইরেকশানে যেতে পারছে না। আমি বলছি সেম র্যালি সেম প্যাটার্ন এ বছরও হয়তো ঘটতে চলেছে, আমার অভিজ্ঞতা বা আমার হিসেব তাই বলছে। ঠিক এই জায়গাতেও 2023 সালের এপ্রিল অনওয়ার্ডস এইখান থেকে একটা বুল রান স্টার্ট হয়েছিল। এখানে কি হয়েছিল, যখন ক্র্যাশটা এসেছিল সেখানে হিন্ডেনবার্গের রিপোর্টটা নেগেটিভ নিউজ হিসেবে সাপোর্ট দিয়েছে, তাই কিন্তু মার্কেটটা এখানে পড়েছে। এমন নয় যে আজকে ট্রাম্প 500% ট্যারিফ ঘোষণা করবে বা ট্রাম্পের ট্যারিফের জন্য এখানে মার্কেট পড়ছে, বিষয়টা একদমই তা নয়। ধরেই নিলাম তর্কের খাতিরে তাই হলো যে ট্রাম্পের জন্যই মার্কেট পড়ছে। আপনারা আমাকে একটা কথা বলুন তো, ট্রাম্প সর্বপ্রথম এপ্রিল মে মাস এই জায়গাতে ট্যারিফ ঘোষণা করে সারা পৃথিবীর 189টা দেশের ওপর, কি 132টা দেশের ওপর, এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই। তাহলে এখানে তো মার্কেট আরও পড়ার কথা ছিল। আমি ধরেই নিলাম আজকের দিনে দাঁড়িয়ে যেসব সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়াতে বা যে সমস্ত তথাকথিত চার্ট অ্যানালিস্টরা বলছেন বা ভাবছেন যে ট্রাম্পের জন্য মার্কেট পড়ছে, আমেরিকার জন্য মার্কেট পড়ছে, অ্যাকচুয়ালি কি তাই? আপনারা এর উত্তরটা দেবেন। যদি তাই হয়ে থাকে, আমার প্রশ্ন, যদি তাই হয়ে থাকে তাহলে তো যখন এপ্রিল মে মাসে ট্রাম্প সর্বপ্রথম ঘোষণা করলো, হ্যাঁ, ঘোষণার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা টেম্পোরারি এফেক্ট এসেছে মার্কেটে, কিন্তু মার্কেট তো আরও নিচে নামার কথা ছিল। এবং আপনাদের মনে থাকবে, এবং আমার যদি খুব ভুল না হয়, আপনারা একাধিক তথাকথিত চার্ট অ্যানালিস্টদের আপনারা দেখেছেন মার্কেটে, যারা নিফটিকে 20,000-এর প্রেডিকশান দিচ্ছিল, নিফটি 18,000-এ চলে আসবে এরকম প্রেডিকশান দিচ্ছিল। আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন। আমি বলেছিলাম বারবারই প্লাস মাইনাস 22,000-এই নিফটির বটম তৈরি করবে, 21,700 সামথিংয়ে এসে নিফটি বটম তৈরি করেছে। কিভাবে বলেছিলাম সের পিছনে যদিও অনেক লজিক এবং ডিপ অ্যানালিসিস ছিল। সুতরাং আমি যেটাতে ছিলাম যে তাহলে ধরেই নিলাম যে ট্রাম্পের জন্য মার্কেট পড়ছে, তাহলে তো এই জায়গাতে মার্কেট আরও পড়ার কথা ছিল। তাই কি অ্যাকচুয়ালি হয়েছে? আবার মার্কেট পড়ার পিছনে যখনই একটু কারেকশান এসেছে, কখনো কখনো ভারত পাকিস্তান যুদ্ধকে দায়ী করেছে, কখনো কখনো ইরান ইসরায়েলের যুদ্ধকে দায়ী করেছে। ইরান ইসরায়েলের যুদ্ধ তো ছিল এদিন, তারপরে কি করে মার্কেট উঠলো দুদিন? একদিনে কি মার্কেট শেষ হয়ে গেছে? বা এক সপ্তাহে কি মার্কেট শেষ হয়ে গেছে? ইরান ইসরায়েলের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? ইউক্রেন রাশিয়াও দেখেছি অতীতে, যাই হোক সেটাতে আমি আর যেতে চাইছি না। সুতরাং যুক্তি দিয়ে আপনাকে মার্কেটের অ্যানালিসিস করতে হবে। শুধু আজকে দুটো চার্ট দেখিয়ে দিলাম, ক্যান্ডেল দেখিয়ে দিলাম, উপরে দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে দিলাম মানেই যে আপনি খুব ভালো মার্কেটের বিজ্ঞানসম্মতভাবে প্রেডিকশান করছেন, একদমই তা নয়, একদমই তা নয়। এবং আপনাদের এটাকে মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে বারবার বলছি, মার্কেটের প্রেডিকশান করাটা খুব সহজ। আপনি ভুলভাল যা বলে দেবেন হয়তো সেটাই আপনার প্রেডিকশান হিসেবে দাঁড়িয়ে যাবে, কিন্তু আপনি কতটা অথেন্টিক বলেছেন সেটাকে আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। যদি আপনি যুক্তি দিয়ে বোঝাতে পারেন এবং বেয়ার মার্কেটকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, তবে নিশ্চিতভাবে জেনে রাখবেন বাজারে আপনার পোর্টফোলিও 5 হোক, 10 হোক, 15 হোক, 20 হোক পার্সেন্টেজ লসেও যদি বেয়ার মার্কেটে দাঁড়িয়ে থাকে, আপনি কিন্তু বুল মার্কেটে পয়সা বের করে নিতে পারবেন, এটা ফ্যাক্ট। সুতরাং আমি আপনাদের যেটা বলার চেষ্টা করছি যে বাজার এখন যেই পজিশানে দাঁড়িয়ে আছে, একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলছি,
এবং যেটা হতে চলেছে মার্কেটে বা হতে পারে সম্ভাবনা। দেখুন, আমি বারবার বলার চেষ্টা করেছি যে মার্কেটে যদি বুলরান আসতে হয় তাহলে সবার প্রথমে প্রয়োজন একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, কারণ ডিআইআই ভারতীয় বাজারকে একদমই নিচে নামতে দিচ্ছে না। একটা কারেকশানের প্রয়োজন রয়েছে এবং আপনারা মনে রাখবেন দুটো শর্ত মেনে ভারতীয় বাজারে বুলরান আসতে পারে। আমার অতীতের অভিজ্ঞতা এবং আমার যতটুকু নলেজ রয়েছে আমি সেখান থেকে আপনাদের বলি, এই যে Q3 রেজাল্ট শুরু হয়েছে, এই Q3 রেজাল্টে যদি সমস্ত কোম্পানির বা কর্পোরেটের আশা অনুরূপ রেজাল্ট না হয় তাহলে আমাদের কিন্তু Q4 জন্য অপেক্ষা করতে হবে। হয়তো আরও 2-3 মাস লম্বা বুল মার্কেট হতে পারে। এবার যদি Q3 রেজাল্ট ভালো হয় এবং বাজেট যদি সেখানে একটা সাপোর্টিভ হয়ে দাঁড়ায়, বাজেট দাঁড়াক আর না দাঁড়াক, Q3 রেজাল্ট যদি ভালো হয় আপনারা নিশ্চিতভাবে ভেবে রাখতে পারেন যে মার্কেটে একটা র্যালি আমরা হয়তো এই 2-1 মাসের মধ্যেই আমরা দেখতে পারবো। এটা আমি অতীতে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি বলেছিলাম, আরও 2-1 মাস কেন বলছি তার কারণ হলো আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে যতগুলি কোম্পানির রেজাল্ট বেরিয়েছে যে খুব যে আশা অনুরূপ হয়েছে এমনটা কিন্তু হয়নি। আমি কোনো ভয় দেখাচ্ছি না আপনাদের, আমি মার্কেটের যেটা রিয়েল ফ্যাক্ট বা বাস্তবতা আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো না হয় নিশ্চিতভাবে জেনে রাখুন রিটেলারদের মধ্যে আবার প্যানিক ক্রিয়েট হবে। সেখানে বাজেট যতই ভালো আসুক না কেন রিটেলারদের মধ্যে প্যানিক ক্রিয়েট হবে এবং মার্কেটে কিন্তু একটা কারেকশান আসবে। এবং আমি আপনাদেরকে বলে রাখি এই কারেকশান মার্কেটে কিন্তু 24,000-এর কাছাকাছি কিন্তু নিফটিকে নামিয়ে নিয়ে যেতে পারে। আমি বারবার বলি এই প্যাটার্নটাকে আপনারা ফলো করার চেষ্টা করবেন। আমার সিমিলার প্যাটার্ন লাগছে এবারেও, কিন্তু মার্কেটে একটা কারেকশান আসার সম্ভাবনা রয়েছে যদি Q3 রেজাল্ট ভালো না হয়। Q3 রেজাল্ট অলরেডি শুরু হয়েছে, এখনও পর্যন্ত যতগুলি কোম্পানির রেজাল্ট এসেছে আশা অনুরূপ কিন্তু আসা শুরু করেনি, যদিও একাধিক ভালো 80% ভালো কোম্পানির রেজাল্ট আসা বাকি রয়েছে। যদি রেজাল্ট ভালো আসে তাহলে নিশ্চিতভাবে একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন যদি তৈরি হয় তাহলেই এফআইআই মার্কেটে ফিরতে পারে। অন্যথা কিন্তু রিটেলারদের মধ্যে আবার প্যানিক তৈরি হবে এবং মার্কেট কিন্তু একটা কারেকশান নেবেই। আমি আপনাদেরকে এই যে মিড ক্যাপ নিফটি বা নিফটির চার্টটাকে আমি দেখানোর চেষ্টা করি। মার্কেটে যদি কারেকশান ঠিকঠাক আসে তাহলে হয়তো 24,000-এর প্লাস মাইনাস পর্যন্ত আসতে পারে। এর মূল কারণ হলো এফআইআইরা আবার সেলিং শুরু করবে অ্যাগ্রেসিভলি এবং রিটেলারদের মধ্যেও কিন্তু একটা প্যানিক দেখা যাবে। মনে রাখবেন বুল মার্কেট শুরু হওয়ার আগে সব সময়ের জন্য কিন্তু একটা ভার্টিক্যাল ফল আসে। আমি যেমনটা আমার অতীতের ভিডিওগুলোকে বলেছিলাম, নভেম্বর ডিসেম্বর আপনার পোর্টফোলিও, অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার পোর্টফোলিওতে উল্লেখযোগ্য কিন্তু রিটার্ন আসবে না, কিন্তু দেখবেন পোর্টফোলিও স্লো পয়জনের মতো ধীরে ধীরে ডিটোরিয়েট করা শুরু করবে। দেখুন নভেম্বরে মার্কেট এখানে পেয়েছি আমরা, অক্টোবরে মার্কেট ওখানে পেয়েছি, নভেম্বরেও এরকম জায়গাতে পেয়েছি, অল টাইম হাইকে ক্রসও করতে দেখেছি কিন্তু সাস্টেন করতে পারেনি। অত্যন্ত দুর্বল একটা ব্রেকআউট ছিল, মার্কেট কিন্তু সেখানে ছিল না। কিন্তু আমরা কি দেখেছি, ইন্ডেক্স বাড়লেও মার্কেট ধীরে ধীরে বাড়লেও সেখানে পোর্টফোলিও ধীরে ধীরে নেমে এসেছে, অনেকটা স্লো পয়জনের মতো। আপনার একদিনে পোর্টফোলিও নামবে না, ধীরে 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 প্রতিদিন একটু একটু করে পোর্টফোলিওকে বাজার খেয়ে নিচ্ছে। এখানে যারাই প্যানিক করবেন না কেন তারাই কিন্তু লস করবেন। আপনার কাছে যদি ভালো স্টক থেকে থাকে, ফান্ডামেন্টালি ভালো স্টকের কথা বলছি, ভালো স্টক যদি থেকে থাকে আপনি নিশ্চিতভাবে আপনার স্টক 15% 20% পড়ে গেলেও কিন্তু আপনি একটা এক্সেপশনাল রিটার্ন নিয়ে আপনি বুল মার্কেটে বেরোতে পারবেন। মনে রাখবেন বুল মার্কেটে যদি খুব ভালো রেজাল্টও আসে, বেয়ার মার্কেটে যদি খুব ভালো রেজাল্টও আসে কোনো কোম্পানির, সেন্টিমেন্ট নেগেটিভ হওয়ার জন্য সেই কোম্পানি পানিশমেন্ট যায়। আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, ফেড ব্যাংক বলে একটি স্টক, যার আগের দিন
খুব ভালো রেজাল্ট এসেছে। ঠিক আছে, বাজার খুলতেই আমার আশা ছিল হয়তো 4-5% স্টক বাড়তে পারে। আমি বাজার খুলে দেখলাম যে স্টক অলমোস্ট 4-5% ডাউন, দিনের শেষে 6-7% ডাউন। স্টকে কোনো খারাপ কিছু ছিল না, বাজার ভালো এসেছে, প্রফিট বুকিং এসেছে, কিন্তু মার্কেট সেন্টিমেন্টের জন্য আরও প্যানিক তৈরি হয়েছে স্টকে। ঠিক আছে, আমি গ্রুপেও দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। সুতরাং এই জিনিসগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। যদি Q3 এর রেজাল্ট আশা অনুরূপ না হয়, আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি মার্কেটে একটা ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে এবং 24,000 পর্যন্ত মার্কেট নামলেও নামতে পারে। যদি রেজাল্ট ভালো হয় তাহলে নিশ্চিতভাবে ধরে রাখুন বাজার, ভারতীয় যে অর্থনীতির যে অবস্থা এবং সেখানে দাঁড়িয়ে বাজেটের একটা সাপোর্ট নিয়ে বাজার একটা বুল রানের পথে যেতে পারে। আর না হলে আপনারা আগামী ফেব্রুয়ারি, মার্চ অথবা এপ্রিলের জন্য একটা কষ্টদায়ক একটা পিরিয়ড হতে চলেছে, এতে আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। দেখুন, আমরা মূলত কাজ করি বাজারে ইনভেস্টার মেন্টালিটি নিয়ে। ইনভেস্টার মেন্টালিটি কী জিনিস আপনাকে কিন্তু আগে বুঝতে হবে। আপনি কোনো স্টকে ইনভেস্ট করছেন মানে আপনার মোটিভ থাকবে যে আপনি সেটা থেকে প্রফিট নিয়ে বেরোবেন। হ্যাঁ, নিশ্চিতভাবে আপনি কোন স্টকে ইনভেস্ট করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য অ্যানালিসিসের প্রয়োজন এবং ভালো স্টকে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার আপনি যদি খারাপ স্টকে ইনভেস্ট করেন, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক স্টক আমরা 2024-এর শেষ মুহূর্তে মানে স্যাচুরেশন লেভেল যেটাকে বলে মার্কেটের, সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছিলাম। কি কি স্টক দেখতে পেয়েছিলাম? RVNL, ইরিডা, মাচগাঁও ডক, তারপরে ডিকসন, তারপরে কেনস টেকনোলজি। ঠিক আছে, এই যে স্টকগুলো তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছে প্রচুর পরিমাণ রিটার্ন দিচ্ছে। আরে আজকে 300 তো কালকে 400 হয়ে গেছে, কালকে 400 তো পরের দিন 700 হয়ে গেছে। সেই হাইপে কিন্তু অনেকে ইনভেস্ট করে ফেলেছে। সেম জিনিস রিলেট করব আজকের আপনাদের সিলভার মার্কেটের সঙ্গে। তো সেই মুহূর্তে যারাই ইনভেস্ট করেছে না কেন, তারা কিন্তু স্যাচুরেশন লেভেলে ইনভেস্ট করে ফেলেছে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা যেসব স্টকে ইনভেস্ট করেছেন এগুলো ছিল তাদের জন্য ব্যাড ইনভেস্টমেন্ট এবং তারা জানেই না যে আগামী দিনে বেয়ার মার্কেট হতে চলেছে, স্যাচুরেশন লেভেল যে কোনো মুহূর্তে ঘুরতে পারে, যে কোনো মুহূর্তে ঘুরতে পারে। তো সেইখান থেকে দাঁড়িয়ে দেখুন দীর্ঘ 1.5 বছর টাইম কাটানোর পরেও আজও তারা কিন্তু সেই সব স্টকে প্রফিট নিয়ে বেরোতে পারেনি। এগুলো আপনাদেরকে ভাবতে হবে। সুতরাং মার্কেট সাইকেলকে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আগে থেকে জানেন যে বাজার কিভাবে রিয়্যাক্ট করবে বা বাজারের গতিবিধি কিভাবে হবে, তাহলে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। বাজার কিছুটা কারেকশান যদি করে, তাহলে মানে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো, সমস্ত পয়সা তুলে নেবো? একদমই তা নয়। মনে রাখতে হবে আপনি ইনভেস্টার মেন্টালিটি নিয়ে বাজারে এসেছেন। ইনভেস্টার মেন্টালিটিতে আপনি যখনই বাজার ডিপ হবে তখনই কেনার চেষ্টা করবেন। এবং বড় বড় ইনভেস্টার যারা আছেন, যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হই, তারা সব সময় বলেন যে পয়সা তৈরি করার মেন সময় হলো বেয়ার মার্কেট। বেয়ার মার্কেটই পয়সা তৈরি করে, কারণ বেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হবে, বুল মার্কেটে সেই রেজাল্টটা আপনি দেখতে পারবেন। এবং মনে রাখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে যারাই বুল মার্কেটে ঢুকে ভালো প্রফিট কামাবেন বলছেন, সম্পূর্ণ ভুল ধারণা। বুল মার্কেট সবসময় ফুলিশ ইনভেস্টার তৈরি করে। ফুলিশ ইনভেস্টার সবসময় মার্কেটের হাইপ তৈরি করে। মার্কেটের হাইপ থেকে আসে মার্কেটের কারেকশান, যেটা বেয়ার মার্কেট তৈরি করে। এবং বেয়ার মার্কেট সবসময়ের জন্য একটা আপনার বুল মার্কেট তৈরি করে। সুতরাং এই জিনিসগুলোকে আপনাদের ভাবতে হবে, ভেবে আগামী দিনে এগোতে হবে। তাহলেই দেখবেন যে মার্কেটের একটা ভালো রিটার্ন আপনি জেনারেট করতে পারছেন। আমি সর্বশেষে আপনাদের লজিক্যালি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। ধরুন আমি যে জিনিসটা বলছিলাম আমার ভিডিওতে, যে মার্কেটে একটা
বাইং আমরা কখন দেখতে পেয়েছি? মার্চে দেখতে পেয়েছি, এফআইআই এর বাইংয়ের কথা বলছি, এপ্রিলে দেখতে পেয়েছি, মেতে দেখতে পেয়েছি, জুনে দেখতে পেয়েছি। তাহলে আপনারাই আমাকে বলুন তো, এফআইআই এই জায়গাতে কেন বাই করেছে? তাদের তো সেল করার কথা ছিল, কারণ ট্রাম্প তো ট্যারিফ লাগিয়েছে। কারণ আপনারা জানেন যে একটা বুল মার্কেট শেষ হওয়ার পরে 2024 সালের সেপ্টেম্বর শেষ হওয়ার পরে অক্টোবর অনওয়ার্ডস থেকে যখন লাগাতার এই যে হেভি সেলিং 1,14,000 কোটি, 45,000 কোটি, 16,000, 67,000, 38,000, এই যে এক এক মাসে সেলিং ছিল, এই অ্যাগ্রেসিভ সেলিং, এরপরে কি হয়েছিল? বাজার পড়ে গেছিল। বাজার পড়ে যাওয়ার দরুন মার্কেটে একটা কারেকশান হওয়ার পরে যেটা কি হয়, অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন তো এসেছিল। অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আবার এফআইআইরা অ্যাগ্রেসিভলি ঢুকেছে। কিছুটা যখন বাজার উঠেছে, ডিআইআই আরও পরিমাণ বাজারকে বাড়িয়ে যখন তাদেরকে ধরে রেখেছিল নিজেদেরকে, তখন এফআইআই পুনরায় আবার সেলিং শুরু করলো। এবং মনে রাখবেন, এটা একটা অভিজ্ঞতা থেকে বলছি, এফআইআই যখনই সেল করবে না, লাগাতার 4-5 মাস 6 মাস করবে। যখনই একবার অ্যাগ্রেসিভ সেলিং স্টার্ট করবে, লাগাতার 4-5 মাস 6 মাস শুরু করবে। এটা হচ্ছে এফআইআই এর একটা অ্যাক্টিভিটিস। এবার আপনি এফআইআই এখানে বলতে পারেন যে তাহলে এখানেও তো করেছে, তাহলে লাগাতার 5 মাস করলো না কেন? আপনাকে সেলিং ফিগার দেখতে হবে, বাইং ফিগার, সেলিং ফিগার অতীতকে ট্র্যাক করে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন অ্যাগ্রেসিভ সেলিং যখন শুরু করেছে, আপনাকে তখনই বুঝতে হবে যে না, লাগাতার সেলিং স্টার্ট হচ্ছে। এখানে যখন 47,000 কোটির এফআইআই সেলিং ছিল, তাহলে আপনাকে বুঝতে হবে যে লাগাতার একটা সেলিং হলেও হতে পারে। কিন্তু আমরা অতীতে দেখেছি কি, মোটামুটি জুলাই থেকে কন্টিনিউ সেলিং চালিয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাদের মার্কেটে এগোতে হবে। মার্কেটে ইনকাম করার জন্য আপনি যদি সঠিক পদ্ধতি মেনে বাজারকে অ্যানালাইসিস করেন, নিশ্চিতভাবে আপনার পোর্টফোলিও ভালো রিটার্নের জায়গায় তৈরি হবে। এবং সতর্ক থাকতে হবে, আগামী দিন মার্কেটে যদি Q3 এর রেজাল্ট ভালো না হয়, আরও 2 থেকে 3 মাস আমাদের যন্ত্রণাদায়ক একটা সময়ের জন্য তৈরি থাকতে হবে। এটা কোনো ভয় নয়, আমি শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সতর্ক থাকুন। কোনো রকম টেকনিক্যাল চার্ট অ্যানালিসিসের সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে যদি আপনাদেরকে কেউ বলে যে বাজেটের পরেই খুব ভালো মার্কেট আসতে চলেছে, সেই সব প্ররোচনায় পা দেবেন না। পার্টিকুলার মনে রাখবেন, যদি Q3 এর রেজাল্ট ভালো আসে এবং সেখানে সাপোর্টিভ হিসেবে দাঁড়াবে আমাদের বাজেট, তবেই বুল রান পাবেন। অন্যথা মার্কেটে কিন্তু কারেকশান আসবে, আপনারা লিখে রাখতে পারেন। এবং এই যে ট্রাম্প ট্যারিফ লাগাক বা ট্যারিফ লাগালেও, যদি লাগিয়েও দেয়, তাহলে সেটা একটা নেগেটিভ সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেটকে কারেকশান করানোর জন্য। আর না হলে যতই ট্রেড ডিল হয়ে যাক, যতই ডোনাল্ড ট্রাম্প ভারতে ভিজিট করুক বা যা কিছুই হোক না কেন, বেয়ার মার্কেট কিন্তু এভাবে শেষ হয় না। এবং আপনি মনে রাখবেন, বুল মার্কেট, বেয়ার মার্কেটের সাইকেল অ্যানালিসিস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস, যেখান থেকে আপনি মাল্টি ব্যাগার স্টকের সন্ধান পেতে পারেন। আপনি যদি শিখে যান, অটোমেটিক্যালি আপনি নিজেই কিন্তু প্রফিট জেনারেট করতে শুরু করবেন। এবং আপনার যদি ইনভেস্টার হওয়ার মেন্টালিটি থাকে, তাহলে আপনাকে কিন্তু এগুলো শিখতে হবে, যেটা আগামী দিনে আপনাকে একজন সফল ইনভেস্টর বানাবে। সুতরাং আজকের ভিডিও এর থেকে লম্বা করছি না আর। আজকে যা কিছু টপিক নিয়ে আলোচনা হলো, আমি আমার অভিজ্ঞতা থেকে শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে জানালাম। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু, কলিগ, রিলেটিভস একে অপরকে শেয়ার করবেন। সঙ্গে থাকুন, লেগে থাকুন, মার্কেটকে বুঝুন, শেখার চেষ্টা করুন। কিছু না বুঝতে পারলে বারবার জিজ্ঞেস করুন। ধন্যবাদ।